আসসালামু আলাইকুম এভরিওয়ান। পিচ্চি নিশি গল্পের দ্বিতীয় পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। নিশি আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছে। খাওয়ার সময় হঠাৎ আমি এমন একটা কথা বললাম যেটা শুনে সবাই হতভম্ব হয়ে গেল। কারণ কথাটি হলো, আমি বললাম, আব্বু আমি কাল ঢাকায় যাচ্ছি। সবাই বলল, কেন? আমি বললাম, আমার ঢাকা ভার্সিটিতে অ্যাডমিশন হয়ে গেছে, গতকাল ইমেল আসছে। চাচি বলল, সে কি কালকেই যেতে হবে? আমি বললাম, হ্যাঁ চাচি, কালকেই যেতে হবে। চাচি বলল, ওখানে থাকবি কোথায়? তোর তো অনেক কষ্ট হবে। আমি বললাম, আমি ম্যানেজ করে নিব, ওগুলো নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। তারপর আবার সবাই খাওয়া দাওয়া শুরু করলাম। নিচের দিকে তাকিয়ে দেখলাম আমার যাওয়ার কথা শুনে ওর অনেক মন খারাপ, কিন্তু কি করব, আমার তো যেতেই হবে। খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে গেলাম। আমি রুমে যাওয়ার কিছুক্ষণ পরেই দেখি নিশি আমার রুমে আসলো। এসেই আমাকে জড়িয়ে ধরে ও কাঁদতে লাগলো। আমি তো থ হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর ওকে জিজ্ঞেস করলাম, আরে এই নিশি, কাঁদছিস কেন? নিশি বলল, আমি তোমাকে যেতে দিব না। আমি বললাম, আমি তো একেবারে চলে যাচ্ছি না, আমি পড়াশোনা করতে যাচ্ছি। পড়াশোনা শেষ করে আবার ফিরে আসবো। তো আর ছুটি পেলে তো এসে ঘুরে যাব। নিশি বলল, তবুও আমি তোমাকে যেতে দিব না। আমি বললাম, পাগলামি করিস না, ছাড় আমাকে। নিশি বলল, তুমি কেন বোঝো না? আমি বললাম, কি বুঝি না? নিশি বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে আমার থেকে দূরে যেতে দিব না। আমি বললাম, ঠিক আছে, তুই আর একটু বড় হ, আর আমিও পড়াশোনা শেষ করে আসি, তখন এসে তোকে বিয়ে করব। এবার খুশি? নিশি বলল, তুমি আমাকে মিথ্যা সান্ত্বনা দিতেছো, আমি জানি। আমি বললাম, না সত্যি। নিশি বলল, সত্যি? আমি বললাম, হুম। নিশি বলল, ওখানে গিয়ে অন্য মেয়েদের দিকে যেন না তাকানো হয়। আমি বললাম, আচ্ছা বাবা, তাকাবো না, এখন যা, আমার অনেক গোছগাছ বাকি আছে। নিশি বলল, আমি করে দিই প্লিজ। আমি কিছুক্ষণ ভেবে বললাম, আচ্ছা ঠিক আছে, দে। তারপর নিশি আমার জামা কাপড়গুলো প্যাক করতে লাগলো সুন্দর করে। আমি শুধু ওর দিকে তাকিয়ে দেখছি। কিছুক্ষণ পর প্যাক করা হয়ে গেলে আমি বললাম, এখন তো যা, আমি ঘুমাবো। নিশি বলল, আজকে তোমার সাথে আমি ঘুমাই? আমি বললাম, তুই কি পাগল হয়ে গেছিস, যা বলছি। নিশি বলল, আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তারপর নিশি আমার রুম থেকে চলে গেল। 2 দিন আগেই সেভ করেছি, তাই আর সেভ করলাম না। ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে গ্রামের বাইরে ফ্রেশ হাওয়া খেতে এলাম। গ্রামের সকালটা এত সুন্দর লাগে তা বলার বাইরে। যারা গ্রামে থাকে তারাই শুধু এর মর্ম বুঝতে পারবে। প্রাত ভ্রমণ করে এসে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। সকাল থেকে বিকাল পর্যন্ত নিশিকে সময় দিলাম। আজ আমার গাড়ি রাতে, কিন্তু শহরে আগে পৌঁছাতে হবে, তারপর গাড়ি ধরতে পারবো। তাই বিকেলেই রওনা দিতে হলো। আমাকে গাড়িতে তুলে দিতে আব্বু, চাচ্চু আর নিশি সাথে এসেছে। বিদায় নেওয়ার সময় আম্মু আর চাচি অনেক কান্না করেছে। গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছি। আব্বু আর চাচ্চু একটু আগে, আমি আর নিশি একটু পিছনে, দুজনেই চুপচাপ আছি। হঠাৎ নিশি বলে উঠলো, টিপু ভাইয়া। আমি বললাম, বল। নিশি বলল, প্লিজ আমাকে ভুলে যেও না। আমি বললাম, এভাবে বলছিস কেন? নিশি বলল, এমনি মনে হলো তাই। আমি বললাম, আচ্ছা তোর জন্য কি আনবো বল। নিশি বলল, যা চাই তাই দিবে। আমি বললাম, বল কি চাস। নিশি বলল, সত্যি? আমি বললাম, এমন করছিস কেন, বল না কি চাস। নিশি বলল, তুমি শুধু তোমাকে নিয়ে আসবে। আমি বললাম, মানে? নিশি বলল, মানে যেভাবে যাইতেছো আমি চাই সেভাবেই ফিরে আসো। আমি বললাম, শুধু এতটুকুই? নিশি বলল, আমার কাছে এটাই অনেক বড়। আমি শুধু অবাক হয়ে ভাবছি, এত ছোট একটা মানুষ হার্ট টাচিং কথা কেমনে বলে। তারপর নিশি বলল, কি হলো, চুপ কেন? আমি বললাম, না এমনি, ওকে কথা দিলাম নিয়ে আসবো আমাকে। আমরা দুজনে হাঁটতে হাঁটতে যেখানে গাড়ি পাওয়া যায় সেখানে এসে আব্বু আর চাচ্চু এক রিক্সায়, আমি আর নিশি আরেক রিক্সা নিলাম। নিশি আজকেও আমাকে ধরে বসলো। আজকে আমি আর বাধা দিলাম না। অবশেষে পৌঁছে গেলাম বাস টার্মিনালে। এখান থেকে আমাকে একাই যেতে হবে। আব্বু আর চাচ্চুর থেকে বিদায় নিলাম। উনারা একটু দূরে দাঁড়িয়ে আছে, আর নিশি আমার কাছেই আছে। তারপর আমি নিশিকে বললাম, আচ্ছা যাই তাহলে নিশি, ভালো থাকিস, নিজের যত্ন নিবি। নিশি বলল, যাবে তাহলে? আমি বললাম, যেতে মন না চাইলেও তবুও যেতে হবে। নিশি বলল, ওকে, ভালোভাবে যেও, নিজের যত্ন নিবে। আমি বললাম, ওকে বাই। নিশি বলল, বাই। তারপর আমি ঘুরে চলে আসতেছি, প্রায় গাড়ির কাছে চলে আসছি। এমন সময় নিশি আবার ডাক দিল পেছন থেকে, দীপু ভাইয়া। আমি হাঁটা বাদ দিয়ে থমকে দাঁড়ালাম, যে নিশি এভাবে আবার ডাকছে কেন, কি হলো আবার ওর? এইসব ভাবতে ভাবতে যখনই সামনে থেকে নিশির দিকে ঘুরে তাকাবো, তখনই নিশি এসে আমাকে জড়িয়ে ধরে খুব জোরে জোরে কান্না করতেছে। কান্না করতে করতে আমার শার্টটাই ভিজিয়ে দিয়েছে। নিশির এই অবস্থা দেখে আমি নিশিকে বললাম, এই পাগলি, এই কি হয়েছে, কাঁদতেছিস কেন? নিশি বলল, না আমি তোমাকে যেতে দিব না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না।
আমি বললাম, ওই পাগলি, আমি কি একেবারেই চলে যাইতেছি নাকি? আমি তো আবারও আসবো। নিশি বলল, তারপরেও? আমি বললাম, ওকে বাবা, এখন তো কান্নাটা থামা আর মুখটা একটু উপরে ওঠাতো। নিশি বলল, কেন? আমি বললাম, দেখবো তুই কান্না করলে তোকে কেমন দেখাই। নিশি বলল, আমার কষ্ট হচ্ছে আর তুমি মজা নিতেছো, তাই না? আমি বললাম, আরে না, তোর কষ্ট হলে তো আমারও কষ্ট হয়। নিশি বলল, কষ্ট হলে তো আর এই কথাটা বলতা না। আমি বললাম, সরি। এখন একটু কান্নাটা থামিয়ে তোর মুখটা উপরে তুলতো। নিশি বলল, তুললাম, বলো কি বলবে। নিশি যখনই এই কথাটা বলল, তখনই আমি ওর কপালে একটা ছোট্ট করে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। আর নিশি আমার এই স্পর্শ পেয়ে ওর চোখ দুটি বন্ধ করে ফেললো। মনে হলো ওর ভিতর দিয়ে কারেন্ট বয়ে গেল। নিশি আমার মাথাটা ধরে ওর কপাল থেকে নামিয়ে ধীরে ধীরে আমার মাথাটা উপরে তুলে ওর মুখের সামনে ধরলো। নিশির শ্বাস প্রশ্বাস আমি সম্পূর্ণরূপে শুনতে পারছি। নিশির নিঃশ্বাসের গতিটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। ও আমার মাথাটা ধীরে ধীরে ওর মুখের কাছে নিয়ে যাচ্ছে। আমিও কিছুটা ঘরের মধ্যে চলে যাচ্ছি। নিশি ওর চোখটা ধীরে ধীরে বন্ধ করছে। আমি বুঝতে পারলাম নিশি আমার নেশায় পাগল হয়ে গেছে। তাই আমিও নিশির মাথায় হাত দিয়ে ওর মুখটা ধীরে ধীরে আমিও কাছে টানতেছি। দুজনে যখন প্রায় দুজনের মুখের কাছাকাছি, তখনই নিশি ওর চোখ দুটো বন্ধ করা অবস্থায় আমার ঠোঁটে ওর ঠোঁট দুটো লাগিয়ে দিল। আর যখনই ওর ঠোঁট আমার ঠোঁটে পড়লো, তখন আমার সারা শরীরটা কেমন যেন একটা করে উঠলো। আর এই সময়ে আমি ওর ঠোঁট দুটো আমার ঠোঁট দিয়ে আরো জোরে চেপে ধরলাম। নিশিও কেমন যেন পাগলের মতো করে আমাকে জড়িয়ে ধরলো। আমি ওকে খুব জোরে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ এভাবে থাকার পর আমি নিজে নিশিকে ডাক দিলাম, নিশি, এই নিশি। নিশি নিশ্চুপ। আমি বললাম, আরে এই পাগলি। নিশি তাও নিশ্চুপ। আমি বললাম, আরে এই পাগলি, ছাড় এখন। নিশি বলল, আমি বললাম, আরে এই পাগলি, আমাকে তো চলে যেতে হবে। নিশি বলল, না গেলে হয় না। আমি বললাম, আরে আর পাগলামি করিস না তো, ছাড় এখন। নিশি আমাকে ছেড়ে দিয়ে বলল, ভালোভাবে যাবে আর পৌঁছে ফোন করবা। আমি বললাম, ওকে বাই, তুই চলে যা এখন। নিশি বলল, না, আগে তুমি যাও তারপর আমি। আমি বললাম, না, আগে তুই যা। নিশি বলল, না, আগে তুমি যাও। আমি বললাম, আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। তারপর আমি এসে গাড়িতে বসলাম এবং গাড়ি তার আপন গতিতে চলতে লাগলো। রাস্তার মাঝপথে আমার পাশে সিটে বসে থাকা ভাইটা বলে উঠলো, ভাই, উনি কি আপনার বউ? আমি বললাম, না। ভাইয়া বলল, তাহলে? আমি বললাম, আমি ওকে ভালোবাসি আর ও আমাকে আমার চেয়েও বেশি ভালোবাসে। ভাইয়া বলল, তাহলে বিয়ে করতেছেন না কেন? আমি বললাম, করব তো। ভাইয়া বলল, কবে করবেন? আমি বললাম, পড়াশোনা শেষ করে বাড়ি ফিরেই বিয়ে করব। ভাইয়া বলল, শুভকামনা রইল ভাই। আমি বললাম, ধন্যবাদ। ভাইয়ার সাথে গল্প করতে করতে রাতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। খুব ভোরে গাড়ি ঢাকায় এসে পৌঁছালো। এই প্রথমবারের মতো ঢাকা শহরে এলাম। গ্রাম থেকে কখনো এরকম শহরে আসা হয়নি। অনেক আশা নিয়ে এই ঢাকা শহরে পা রাখলাম। তারপর বাস স্ট্যান্ড থেকে সিএনজি করে ঢাকা ভার্সিটিতে এলাম। প্রথমবারের মতো ঢাকা ভার্সিটি নিজ চোখে দেখলাম। অনেক স্বপ্ন ছিল এই ভার্সিটিতে পড়বো। আজকে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। খুব ভালো লাগছে। কিন্তু ভার্সিটিতে প্রবেশ করতেই কেন জানি না আমাকে দেখে সবাই দূরে দূরে সরে যেতে লাগলো। আর সাথে নাকও ছিটকাইতেছে। হয়তো গ্রামের ছেলে বলে এমন করছে। তাদের গায়ে অনেক দামি দামি পোশাক, দেখেই বোঝা যাচ্ছে তারা অনেক বড়লোক ঘরের সন্তান। একটা ভাইকে জিজ্ঞেস করলাম, ভাইয়া, প্রিন্সিপাল স্যারের রুমটা কোন দিকে একটু বলবেন? ছেলেটি আমার দিকে কেমন করে যেন তাকিয়ে হাত দিয়ে দেখিয়ে দিয়ে উত্তর দিল, ওই দিকে যাও। আমি বললাম, ওকে, ধন্যবাদ ভাই। তারপর আমি মাথা নিচু করে গুটি গুটি পায়ে প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে আমি বললাম, আসসালামু আলাইকুম স্যার। স্যার বলল, ওয়ালাইকুম আসসালাম। আমি বললাম, স্যার আসবো? স্যার বলল, আসো। আমি বললাম, ধন্যবাদ স্যার। স্যার বলল, কে তুমি? আমি বললাম, স্যার, নতুন অ্যাডমিশন নিয়েছি, এই যে আমার অ্যাডমিশন লেটার। স্যার অ্যাডমিশন লেটার দেখে বলল, তুমি কোথা থেকে এসেছো? আমি বললাম, স্যার, আমি বগুড়া থেকে এসেছি। স্যার বলল, ও আচ্ছা, তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে, তাহলে যাও, ক্লাসে যাও। আমি বললাম, স্যার, আরেকটা কথা। স্যার বলল, কি বলো? আমি বললাম, ছাত্র হলে একটা রুম পেলে খুব ভালো হতো স্যার, এত দূর বাসা, তাছাড়া ঢাকা শহরে আমার পরিচিত বলতে কেউ নেই। স্যার বলল, ঠিক আছে, হল প্রিন্সিপালকে আমি তোমার কথা বলে রাখবো।
আমি বললাম ধন্যবাদ স্যার। স্যার বলল এখন তুমি ক্লাসে যাও। আমি বললাম ওকে স্যার, তবে আমি তো ক্লাসরুম চিনি না। স্যার বলল ঠিক আছে চলো আমি দেখিয়ে দিচ্ছি। আমি বললাম ধন্যবাদ স্যার। তারপর আমি সেখান থেকে স্যারের সাথে সোজা ক্লাসরুমে চলে আসলাম। স্যারের সাথে সাথেই ক্লাসরুমে ঢুকলাম। তারপর স্যার বলল অ্যাটেনশন অল স্টুডেন্ট, সবাই একদম চুপ হয়ে গেল। তারপর স্যার আবার বললেন এ দীপু বগুড়া এক ছোট্ট গ্রাম থেকে এসেছে, আজ থেকে তোমাদের সাথেই পড়াশোনা করবে। আমি বললাম আসসালামু আলাইকুম। আমার কথা শুনে সবাই অনেক জোরে জোরে হাসতে লাগলো। তারপর স্যার রেগে গিয়ে বললেন সেট আপ। স্যারের কথা শুনে হাসা বন্ধ করে দিল সবাই। তারপর স্যার আবার বললেন তোমরা বেয়াদবের মতো হাসতেছো কেন? সালাম দেওয়া কি খারাপ জিনিস নাকি? বেয়াদব কোথাকার। দীপু তুমি গিয়ে বসে পড়ো। আমি বললাম জি স্যার। তারপর আমি গিয়ে চুপচাপ পিছনের একটা খালি বেঞ্চে বসে পড়লাম। প্রিন্সিপাল স্যার চলে গেলেন। স্যার আবার যথারীতি পড়াতে লাগলেন। ক্লাস শেষ করে বের হয়ে যেতেই হঠাৎ একটা মেয়ে আমার দিকে তাকিয়ে বলেই বসলো খ্যাত একটা, কোথা থেকে যে এগুলো উঠে আসে আল্লাহ জানে। আমি মেয়েটির কথায় মাথা নিচু করে আসি। পোশাক দিকে বুঝলাম অনেক বড়লোক মেয়ে, সাথে অনেক অহংকার। আমি কিছু না বলে সেখান থেকে হল প্রিন্সিপালের কাছে আসলাম। দরজায় নক দিয়ে বললাম আসসালামু আলাইকুম স্যার। স্যার বলল ওয়ালাইকুম আসসালাম। আমি বললাম স্যার ভিতরে আসবো? স্যার বলল এসো। আমি বললাম ধন্যবাদ স্যার। স্যার বলল হ্যাঁ বলো কি বলবে। আমি বললাম স্যার আমি দীপু, বগুড়া থেকে এখানে পড়াশোনা করতে এসেছি। ঢাকায় আমার আপনজন বলতে কেউ নেই, তাই যদি হলে একটা রুম পেতাম। আর প্রিন্সিপাল স্যার হয়তো আপনাকে বলেছে নিশ্চয়ই। স্যার বলল হ্যাঁ বলেছে, কিন্তু আমি বললাম কিন্তু কি স্যার? স্যার বলল সরি আমি দিতে পারছি না, কারণ রুম সব বুকিং হয়ে গেছে। বরং এক রুমে 4-5 জন করে রুম শেয়ার করে থাকছে, তবুও জায়গা নেই। তোমায় কেমনে দিব? স্যারের কথায় আশাহীন হয়ে পড়লাম। এখন কি করব ভেবে পাচ্ছি না। মনমরা হয়ে ভার্সিটি থেকে বের হয়ে আসলাম। আগে থাকার জায়গা খুঁজতে হবে। ঢাকার অলিগলি তো কিছুই চিনি না। বিকালে ক্যাম্পাস থেকে বের হয়েছিলাম, তাই হাতে সময় পাইনি। ঢাকার অলিগলি কিছুটা পেছানো, তাই ওখানেই ঘুরপাক খাচ্ছিলাম, বুঝতেই পারিনি। অবশেষে একটু চিনে ম্যাচ খুঁজে পেলাম, সেটাতেও রুম খালি নেই। আসলে মেয়েটা ঠিক কথাই বলেছে, আমাদের মতো গ্রামের ছেলেদের জন্য ঢাকা শহর না, কপালটাই খারাপ। রাত হয়ে গেছে। আমি রাস্তার ল্যাম্পপোস্টের নিচের আলোতে বসে আছি। হঠাৎ বাসার কথা মনে হতেই নিশির কথা মনে পড়লো। নিশি তো ফোন করতে বলেছিল, তাই তাড়াতাড়ি করে ফোন বের করে আব্বুকে ফোন দিলাম। ফোন একটু বাজতে আব্বু রিসিভ করলো। আমি বললাম হ্যালো আসসালামু আলাইকুম আব্বু। আব্বু বলল ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছিস তুই? আমি বললাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আব্বু বলল আমরাও ভালো আছি, শুধু নিশি খাওয়া দাওয়া করছে না। আমি বললাম কেন, ওর কি হয়েছে? আব্বু বলল তুই ফোন করিসনি তাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে একটু ফোনটা দেন। আব্বু নিশিকে ডাকতেছে, আমি ফোনে সেটা স্পষ্ট শুনতে পাচ্ছি। নিশি মামুনি। নিশি বলল জি বড় আব্বু। আব্বু বলল দীপু ফোন করেছে, তোমার সাথে কথা বলবে, তাড়াতাড়ি আসো। নিশি অনেক খুশি হয়ে ওর রুম থেকে দৌড়ে আব্বুর কাছে এলো। এসেই আব্বুর থেকে ফোনটা নিয়ে এক নিঃশ্বাসে বলল হ্যালো ভাইয়া, কেমন আছো তুমি? তোমাকে তো গিয়েই ফোন করতে বললাম, তুমি করলে না কেন? জানো কত চিন্তা হয়েছে আমার, তুমি খুব খারাপ, আমাকে ভালোই বাসো না তুমি। আব্বু যে ওর পাশে আছে সেটা নিশি দেখছেই না, এগুলো বলেই যাচ্ছে। তারপর আব্বু নিজেই সরে গেল। তারপর আমি বললাম আমি নেমেই ভার্সিটিতে গিয়েছিলাম, তাই করতে পারিনি। নিশি বলল হ্যাঁ তুমি এমনই, সবার কথা মনে থাকলেও আমার কথা মনে থাকে না। আমি বললাম বেশি ডায়লগ দিস না, এখন বল খাসনি কেন? নিশি বলল তুমি ফোন করোনি সেজন্য। আমি বললাম এখন তো করলাম, যা এখন খেয়ে নে। আমি যেন আর না শুনি তুই না খেয়ে আসিস, তাহলে কিন্তু আমি কষ্ট পাবো। নিশি বলল আমি না খেয়ে থাকলে তুমি কষ্ট পাবে? আমি বললাম তোকে এত বেশি জানতে হবে না, তুই চুপচাপ খেয়ে নে। নিশি বলল তাহলে আগে একটা কিস দাও। আমি বললাম কি? নিশি বলল শুনতে পাওনি? আমি বললাম পাইছি। তুই কি পাগল হয়ে গেছিস? নিশি বলল হ্যাঁ তোমার জন্য পাগল। আমি বললাম আমি দিতে পারবো না। নিশি বলল যাও দিতে হবে না, আমিও খাবো না, দেখি তুমি কি করতে পারো। আমি বললাম তোর এই পচা ব্ল্যাকমেল করা কবে বন্ধ করবি সেটা বল। নিশি বলল তোমার সাথে সারা জীবনই চলবে, কিভাবে তোমার ভালোবাসা আদায় করতে হয় সেটাই নিশি ভালোই জানে। আমি বললাম থাক, আর বেশি পাকনামো করতে হবে না। নিশি বলল তাহলে দিচ্ছ না কেন? তারপর আমি ফোনে নিশিকে কিস করলাম। তারপর নিশি বলল থ্যাংক ইউ ভাইয়া।
আমি বললাম হইছে, এখন যা খেয়ে নে। নিশি বলল ঠিক আছে, ভালোভাবে থাইকো তুমি। আমি বললাম ঠিক আছে, আল্লাহ হাফেজ। নিশি বলল আল্লাহ হাফেজ বলে আমি ফোনটা কেটে দিলাম। ল্যাম্পপোস্টের নিচের আলোতে মনমরা হয়ে বসে আছি, অনেক ক্ষুধাও লাগছে, তাই পাশের দোকান থেকে কেক আর কলা খেয়ে আবার ল্যাম্পপোস্টের ওখানে আসতেছি। কিন্তু কথায় আছে, বিপদ যখন আসে চারিদিক থেকে আসে। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। রাস্তায় হাঁটার সময় আমি পড়ে গেলাম কয়েকজন ছিনতাইকারীর হাতে। ছেলেগুলো এসে বলল, এই কি আছে বের কর, না হলে মরতে হবে। আমি বললাম, ভাই আমার থেকে নিয়েন না, আমি আজকেই ঢাকা শহরে এসেছি। কিন্তু কে শোনে কার কথা। আমার ফোন টোন সহ টাকা পয়সা যা ছিল সব ছিনতাই করে নিয়ে চলে গেল। এখন আমি পুরোই অসহায় মানুষের ফিল পাচ্ছি। ল্যাম্পপোস্টের নিচের আলোতে ব্যাগ মাথায় দিয়ে কখন ঘুমিয়ে গেছি নিজেও জানি না। খুব ভোরে ঘুমটা ভেঙে গেল। তারপর পাশে ট্যাপ কল থেকে ফ্রেশ হয়ে নিলাম। অনেক ক্ষুধা লাগছে, কিন্তু খাওয়ার জন্য পকেটে একটা টাকাও নেই। তাই শুধু পানি খেয়ে পেটের কিছুটা ক্ষুধা মিটালাম। কিছুক্ষণ পর ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় ঘুমানোর কারণে ছাটে অনেক ময়লা লেগে গেছে, ওইটা নিয়েই ভার্সিটিতে গেলাম। ক্লাসে প্রবেশ করতেই সবাই আমাকে দেখে নাক ছিটকাতে লাগলো। আর সেই অহংকারী মেয়েটা তো বলেই বসলো, মনে হচ্ছে গোয়াল থেকে উঠে আসছে, এর সাথে এখন আমাদের ক্লাস করতে হবে, কপালটাই খারাপ। আমি শুনে কিছুই না বলে মাথা নিচু করে চুপচাপ একাই পিছনের বেঞ্চে গিয়ে বসে পড়লাম। নিশির কথা অনেক মনে করছে। নিশি আর এগুলো মেয়ের মধ্যে কত পার্থক্য। গ্রামের মেয়ে কতটা সহজ সরল হয়, কোনো অহংকার নেই, আর এগুলো মেয়ে পুরোটাই উল্টো। এগুলো ভাবতে ভাবতে স্যার আসলেন। আমি মনোযোগ দিয়ে সব ক্লাসগুলো করলাম। ক্লাস শেষে ভার্সিটি থেকে বের হয়ে আসলাম। আজকে একটা থাকার জায়গা ম্যানেজ করতেই হবে, আর অনেক ক্ষুধাও লাগছে। না খেয়ে থাকার কারণে মাথা ঘুরতেছে। বাসাতেও ফোন করতে পারছি না, ফোনটা ছিনতাইয়ের জন্য। আর এখানে আমার পরিচিত কেউ নেই যে তার থেকে ফোন নিয়ে বাসায় ফোন করব। আর তাছাড়া ফোন করেই বা কি বলতাম, তাদেরকে কোনো প্রকার টেনশন দিতে চাই না। আর আমার ফ্যামিলি এতটাও সচ্ছল নয় যে আমার জন্য টাকা দিবে। তাই পথ নিজেই দেখতে হবে। না খেয়ে মাথা ঘুরে অবস্থায় হাঁটার কারণে রাস্তার মাঝখানে আসছি, বুঝতেই পারিনি। কিছু বুঝে ওঠার আগে একটা কার এসে আমাকে ধাক্কা মেরে দেয়, আর আমি সাথে সাথে পড়ে যাই। সত্যি ঢাকা শহরটা আমার জন্য না। চোখ ঝাপসা হয়ে আসছে, শুধু বুঝতে পারছি আমার দিকে অনেক মানুষ ছুটে আসছে। মনে হচ্ছে আমি আর বাঁচবো না। পরিবারের কথা অনেক মনে হচ্ছে, সাথে নিশির সাথে করা স্মৃতিগুলো চোখের সামনে ভাসতে লাগলো। তারপর আমার আর কিছুই মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল, তখন নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম। আমার জ্ঞান ফেরা দেখে একটা ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসলেন আর বললেন, এখন তুমি কেমন আছো বাবা? আমি বললাম, এখন আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আপনি কে? লোকটি বলল, তুমি আমার গাড়ির সাথেই ধাক্কা খেয়েছিলে। আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, তুমি তো 2 দিন অজ্ঞান ছিলে। আমি বললাম, ও আচ্ছা, তাহলে তো আপনাকে বিপদে ফেলে দিলাম আঙ্কেল। লোকটি বলল, সমস্যা নেই, তুমি রেস্ট নাও, আমি ডাক্তারের সাথে একটু কথা বলে আসি। কিছুক্ষণ পরে সে লোকটি বলল, আরো 1 দিন পর রিলিজ করে দিবে, কিন্তু বাসায় প্রপার ট্রিটমেন্ট করতে হবে আর রেস্ট নিতে হবে 10 দিন। আমি বললাম, কিন্তু আঙ্কেল আমার যাওয়ার কোথায় জায়গা নেই। আঙ্কেল বলল, কেন? আমি বগুড়া থেকে এসেছি পড়াশোনা করতে, কিন্তু হলে রুম পাইনি, আর শহরে রাস্তাঘাটও চিনি না। রাতে ছিনতাইকারী সব নিয়ে চলে গেছে। আঙ্কেল বলল, আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমার বাসাতেই থেকো। আমি বললাম, আঙ্কেল আরেকটা কথা। আঙ্কেল বলল, কি বলো? আমি বললাম, আমার একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন পার্ট টাইম? আঙ্কেল বলল, ঠিক আছে, আমার বাসায় যেহেতু আসো, তাই হাট বাজার, গাছে পানি দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া এগুলো পারবে? আমি বললাম, জি আঙ্কেল পারবো। আঙ্কেল বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে 1 দিন পর এসে আমি তোমাকে নিয়ে যাব। আমি বললাম, ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। তারপর উনি চলে গেল। ওনাকে দেখে ভালোই মনে হচ্ছে। আমি শুয়ে চুপচাপ রেস্ট নিতে লাগলাম। এই সময় আমার পরিবারের কথা অনেক মনে পড়ছে। নিশির কথা আরো বেশি মনে পড়ছে। হয়তো অনেকবার আমার ফোনে ফোন দিয়েছে, কিন্তু ফোনটাই তো আমার কাছে নেই, সেটা তারা কেমনে বুঝবে? যাই হোক, এভাবে দেখতে দেখতে আরো 1 দিন কেটে গেল। আজকে আমাকে রিলিজ করে দেওয়া হবে। আঙ্কেল যথারীতি সময় মতোই চলে এলেন। এসে উনি সব হাসপাতালের বিল পে করলেন, আর আমাকে রিলিজ করে দিল। এখন হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আছি। আঙ্কেল আমাকে ধরে আছে। তারপর একটা কার গাড়িতে বসতে বললেন। উনি হয়তো অনেক বড় লোক। তারপর গাড়িতে বসে পড়লাম। গাড়ি চলছে
চলছে তার আপন গতিতে। হঠাৎ আঙ্কেল জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমার বাসা যেন কোথায়? আমি বললাম, জি আঙ্কেল, বগুড়া। বগুড়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি, পড়াশোনার জন্য ঢাকা আসা। আঙ্কেল বলল, গ্রামের সাথে আমার অনেক দুষ্টু মিষ্টি স্মৃতি জড়িয়ে আছে। গ্রামকে আমি অনেক মিস করি, কিন্তু তোমার আন্টি আর আমার মেয়ের জন্য গ্রামে যেতে পারি না, কারণ ওরা গ্রাম পছন্দ করে না। তবুও আমি না বলে কয়েকবার গ্রামে চলে যাই। ওনার কথা শুনে অনেক ভালো লাগলো, অন্তত কেউ তো আছে শহরে যে গ্রামকে ভালোবাসে। উনি আরো বললেন, গ্রামের মানুষেরা সহজ সরল হয়, তোমাকে দেখলেই সেটা বোঝা যায়, একদম সাধারণ মানুষ, এজন্য তোমাকে আমার ভালো লাগছে। আমি বললাম, ধন্যবাদ আঙ্কেল। আঙ্কেল বলল, তো তোমার পরিবারে কে কে আছেন? আমি বললাম, সবাই আছে, আমি, আব্বু, আম্মু, বড় আপু, চাচা, চাচি, চাচাতো বোন, আমরা যৌথ পরিবার। আঙ্কেল বলল, গ্রামের যৌথ পরিবারের মজাই আলাদা, সেই সময়কে অনেক মিস করি। আমি বললাম, তাই? তাহলে আমি যখন গ্রামে যাব আপনাকে সঙ্গে করে নিয়ে যাব, দেখে আসবেন। আঙ্কেল বলল, সত্যি নিয়ে যাবে? আমি বললাম, হ্যাঁ আঙ্কেল। আঙ্কেল বলল, ঠিক আছে। আমি বললাম, কিন্তু আঙ্কেল একটা কথা। আঙ্কেল বলল, কি বলো? আমি বললাম, আমাকে কিন্তু ভার্সিটি যেতে দিতে হবে, ভার্সিটি থেকে এসে আমি আপনার বাসার সব কাজ করে দিব। আঙ্কেল বলল, আচ্ছা ঠিক আছে, যেও, সমস্যা নেই। আমি বললাম, ধন্যবাদ আঙ্কেল। ওনার সাথে অনেক ভালো একটা সম্পর্ক তৈরি হলো, আর উনি বড়লোক হলেও মনে কোনো অহংকার নেই। শহরে এমন মানুষও পাওয়া যায় তাহলে। ওনার সাথে কথা বলতে বলতে ওনার বাসায় পৌঁছে গেছি। অনেক বড় বাসা ওনার, আমি শুধু অবাক হয়ে দেখছি, আগে কখনো এমন বাসায় ঢুকিনি। তারপর বাসার ভিতরে ঢুকলাম, আঙ্কেল একটা মহিলাকে দেখিয়ে বললেন, ইনি তোমার আন্টি। আমি বললাম, আসসালামু আলাইকুম আন্টি। আন্টি বলল, ওয়ালাইকুম আসসালাম। তারপর আন্টি আঙ্কেলকে বললেন, এ কে? আঙ্কেল বলল, যার কথা তোমাকে বলেছিলাম, আমার গাড়িতে ধাক্কা খেয়েছিল, আজ থেকে এখানেই থাকবে আর বাসার সব কাজ করে দিবে। আন্টি বলল, ও আচ্ছা ঠিক আছে। তারপর আঙ্কেলের মেয়েটা আসলো। আঙ্কেলের মেয়েটাকে দেখে আমি আরো অবাক হলাম, কারণ আঙ্কেলের মেয়েটা আর কেউ নয়, সে হলো ভার্সিটির সেই অহংকারী মেয়েটা। আমাকে দেখেই বলল, কিরে খ্যাত, তুই এখানে ভিক্ষা চাইতে এসেছিস বুঝি? আমি ওনার কথা শুনে মাথা নিচু করে রইলাম। তারপর আঙ্কেল ধমকের সুরে বলল, রাইসা, এটা কোন ধরনের বেয়াদবি? ও, তার মানে মেয়েটার নাম রাইসা? আঙ্কেলের কথার জন্য রাইসা চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর আবার বলল, ও এখানে কেন বাবা? আঙ্কেল বলল, আজ থেকে ও এখানেই থাকবে আর বাসার টুকটাক কাজ করবে। রাইসা বলল, ও চাকর? ওর কথা শুনে এবার সত্যি মন খারাপ হয়ে গেল। তারপর আবার আঙ্কেল বলল, রাইসা, আবার বেয়াদবি, যাও তুমি তোমার রুমে যাও। রাইসার আগে ফুসতে ফুসতে এখান থেকে চলে গেল। তারপর আঙ্কেল আমাকে উদ্দেশ্য করে বলল, তুমি ওর কথায় কিছু মনে করো না বাবা, ও একটু এমনই। আমি বললাম, না না আঙ্কেল, সমস্যা নেই, আমি কিছুই মনে করিনি, আমরা গ্রামের ছেলে, আমাদের অভ্যেস আছে। আঙ্কেল বলল, আচ্ছা আসো, আমি তোমাকে তোমার রুম দেখিয়ে দিচ্ছি। আমি বললাম, ঠিক আছে। তারপর আঙ্কেল একটা রুমে নিয়ে গেল। রুমটা বেশ সুন্দর, কিন্তু তারা যেখানে থাকে তার তুলনায় কম, কিন্তু আমার জন্য এটাই বা কম কিসের? তারপর আঙ্কেল বলল, আচ্ছা বাবা, এখন তুমি একটু রেস্ট নাও, আমি পরে এসে দেখা করে যাব। আমি বললাম, ঠিক আছে আঙ্কেল। বলেই আঙ্কেল রুম থেকে চলে গেলেন। আমিও বিছানায় গায়ে লিয়ে দিলাম। বিছানায় গায়ে লিয়ে দিতেই কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। ঘুম ভাঙলো রাইসার ডাকে। রাইসা বলল, এই খ্যাত ওঠ। আমি ঘুমের ঘরে রাইসার হাত ধরে বললাম, নিশি, আর একটু ঘুমাই না প্লিজ? আমার হাত ধরা দেখে রাইসা হাতটা ছাড়িয়ে নিয়ে আমার গালে দুইটা থাপ্পড় বসিয়ে দিল। ওর থাপ্পড় দেওয়াতে আমি ঘুম থেকে লাফিয়ে উঠলাম। উঠে দেখি এটা নিশি না, রাইসা। ও আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করেছে। তারপর বলতে লাগলো, ছোট লোক, গাইয়া, খ্যাত, তুই কোন সাহসে আমার হাত ধরিস? আমি বললাম, সরি রাইসা, আমি বুঝতে পারিনি। রাইসা আবারও আমার গালে দুইটা থাপ্পড় দিল। আমি আবারও গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। এবার আরো অনেক জোরে মারছে, চোখ থেকে এমনিতেই পানি পড়ছে, কিন্তু এবার কেন মারলো বুঝলাম না। তাই ওকে আবার জিজ্ঞেস করলাম, আমাকে মারলেন কেন? রাইসা বলল, তোর কত বড় সাহস, তুই আমার নাম ধরে ডাকিস? আমি বললাম, তাহলে কি বলবো? রাইসা বলল, মালিকদের কি বলতে হয় জানিস না? আমি বললাম, তবুও বলে দিলে ভালো হয়। রাইসা বলল, ম্যাডাম প্লাস আপনি করে বলবি। আমি মাথা নিচু করে বললাম, ঠিক আছে। রাইসা বলল, এখন যা, আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আয়।
আমি বললাম জি ম্যাডাম আনছি। রাইসা বলল আমি আমার রুমে গেলাম, ওখানে দিয়ে যাস। আমি বললাম জি ম্যাডাম বলে রাইসা ওর রুমে চলে গেল। আমি অনেক অসুস্থ অসুস্থ শরীর নিয়ে তবুও উঠে রান্না করে গিয়ে রাইসার জন্য চা বানালাম। গ্রামে মা বাবার কথা অনেক মনে পড়ছে। আম্মু আমাকে একটা কাজ করতে দিত না, আর আজ সেখানে আমি অন্যের কাজ করে দিচ্ছি। একেই বলে নিয়তি। এইসব ভাবতে ভাবতে চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিয়েন। ধন্যবাদ।